গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি হুমায়ূন আহমেদের কিছু শৈশব। আজ থাকছে তৃতীয় পর্ব। যুক্তফ্রন্ট নির্বাচন এবং রবীন্দ্রনাথ ঠাকুর। সন তারিখ বলতে পারবো না। শৈশবে বড় ধরনের একটি নির্বাচনের স্মৃতি মনে আছে। মনে হয় যুক্তফ্রন্টের নির্বাচন। মিছিল, স্লোগানে উত্তেজিত মীরাবাজার। আমি বিশেষভাবে উত্তেজিত সম্পূর্ণ ভিন্ন কারণে। নির্বাচন উপলক্ষে মীরাবাজারের দোকানঘরগুলির একটি যুক্তফ্রন্টের অফিস। অফিস ভর্তি নির্বাচনী কার্টুন। যিনি কার্টুন আঁকেন তার চেহারা অবিকল রবীন্দ্রনাথের মতো। আমার প্রধান কাজ অফিসের আশেপাশে ঘোরাঘুরি করা। লোকজন কম থাকলে অফিসে ঢুকে পড়া। নতুন কি কার্টুন আঁকা হলো সেসব দেখা এবং কার্টুন শিল্পী রবীন্দ্রনাথের ধমক খাওয়া। উনি আমাকে দেখলেই রেগে গিয়ে বলতেন, যা বললাম, থাপ্পড় খাবি। কার্টুন শিল্পী আমাকে ধমকাতে ধমকাতে একসময় বিরক্ত হয়েই ধমক দেওয়া বন্ধ করলেন। আমি অফিসে ঘুরঘুর করলেও কিছু বলেন না। তার ঘাড়ের উপর উকি দিয়ে ছবি আঁকা দেখলেও কিছু বলেন না। বড়ই আশ্চর্যের কথা। ছবি আঁকার ফাঁকে ফাঁকে দু একটা কথাও বলেন। খোকা, বড় হলে কি হবে? ব্যারিস্টার। ব্যারিস্টার হবার কোনো ইচ্ছা কখনোই আমার ছিল না। ব্যারিস্টার জিনিসটা কি তাও জানতাম না। বড় হয়ে আমার আইসক্রিমওয়ালা হবার ইচ্ছা। সবাইকে তাই বলতাম। ব্যারিস্টারের বিষয়টি বড় মামা আমার মাথায় ঢুকিয়েছেন। বলে দিয়েছেন বড় হয়ে কি হবে জিজ্ঞেস করলে বলবে ব্যারিস্টার হব কিংবা এরোপ্লেন পাইলট হব। কখনো বলবে না আইসক্রিমওয়ালা হব। আমি বড় মামার কথা মতো কখনো বলি ব্যারিস্টার, কখনো বা এরোপ্লেন পাইলট। ছবি আঁকতে পারো? না। শিখবে? আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা হবে। একদিন ব্যবস্থা হলো। তিনি নীল একটা পেন্সিল আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, ছবি আঁকো। আমাদের সময় লাল নীল পেন্সিল বলে একটা জিনিস ছিল। মোটা পেন্সিল, অর্ধেকটায় গাঢ় লাল শীষ, বাকি অর্ধেক গাঢ় নীল। বড় একটা গোল্লা আঁকো। আমি আঁকলাম। গোল্লার ভিতর দুটো ছোট গোল্লা আঁকো। ছোট গোল্লা আঁকলাম। এখন দুই ছোট গোল্লার ভিতরে দুটো ফুটা দাও। তারপর দেখো কি হয়েছে। আমি অবাক হয়ে দেখলাম একটা বালকের মুখ আঁকা হয়েছে, যে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কার্টুনিস্ট আমার হাত থেকে কাগজটা নিয়ে দ্রুত কয়েকটা টান দিলেন। বালকের মুখ হয়ে গেল বিড়ালের মুখ। বিড়ালটা লেজ উঁচু করে বসে আছে। আমার বিস্ময়ের সীমা রইল না। এ কী করে সম্ভব? তিনি লাল নীল পেন্সিলটা আমাকে দিয়ে দিলেন। আমি আনন্দে অভিভূত হলাম। অনেক অনেক দিন এই পেন্সিল আমার পকেটে পকেটে ঘুরেছে। তবে ছবি আঁকা তেমন হয়নি, কারণ ছবি আঁকার কাগজ নেই। বাবার একটা বড় খাতা ছিল, জন্মবৃত্তান্ত খাতা, যেখানে তার ছেলে মেয়েদের সঠিক জন্মক্ষণ, রাশিফল ইত্যাদি লেখা থাকত। ওই খাতার সাদা পাতা চুরি করে কিছু ছবি আঁকা হতো। ব্যাপারটা একদিন প্রকাশিত হয়ে পড়ার পর বাবা দয়াপরবশ হয়ে ছবি আঁকার কাগজ কেনার একটা বাজেট করে দেন। তারও বেশ কয়েক বছর পর তিনি তার ছেলে মেয়েদের আঁকা ছবির একটি প্রদর্শনী করেন। আমাদের বাসার বারান্দায় সব ছবি ঝুলিয়ে দেওয়া হয়। তিনি গম্ভীর ভঙ্গিতে প্রতিটি ছবি দেখেন এবং একটি ছবিকে প্রথম ঘোষণা করেন। ছবিটা জাফর ইকবালের আঁকা সাইকেলের ছবি। সাইকেলের সামনের চাকাটা বড়, পিছনেরটা বেশ ছোট। দুটো চাকা দুরকম কেন জিজ্ঞেস করায় সে উত্তর দেয়, সামনের চাকাটা কাছে বলে বড়, পিছনেরটা দূরে, তাই ছোট। বাবা তার শিশুপুত্রের কাছে এমন জবাব পাবেন কল্পনাও করেননি। তিনি মুগ্ধ হয়ে গেলেন। তিনি তার পুত্রকন্যাদের প্রতিভা বিষয়ক মুগ্ধতা আমৃত্যু লালন করেছেন। কার্টুনিস্টের কাছে ফিরে যাই। ওনার সঙ্গে আমার এক ধরনের অসম বন্ধুত্ব হলো। আমার বসার জন্য তিনি একটা উঁচু টুলের ব্যবস্থা করলেন। কাজের ফাঁকে দিনে কয়েকবার তিনি চা এবং টোস্ট বিস্কিট খেতেন। টোস্ট ভেঙে অর্ধেকটা আমার হাতে দিতেন। তিনি যখন চা খেতেন পিরিচে করে তার খানিকটা আমাকেও দিতেন। তার চায়ের কাপে টোস্ট ভিজিয়ে তিনি খেতেন, আমিও খেতাম।
আমার জন্য মোটামুটি আনন্দময় সময়। হঠাৎ হঠাৎ আমার চেহারা নিয়ে দ্রুত কার্টুন এঁকে আমার কাছে দিতেন। আমি মুগ্ধ হয়ে নিজের ছবি দেখতাম। ছবি আঁকার সময় তার 2 হাত বন্ধ থাকত। তখন পাঞ্জাবির পকেট থেকে আমাকেই সিগারেটের প্যাকেট এবং দিয়াশালাই বের করে দিতে হতো। একবার পকেট থেকে সিগারেট বের করছি, উনি বললেন, পকেটে আর কিছু আছে? আমি বললাম, একটা সিকি আছে। তিনি বললেন, সিকিটা তুই নিয়ে যা। এরপর থেকে পকেটে হাত দিলে পয়সা পেলে তুই নিয়ে যাবি, আমাকে কিছু বলতে হবে না। একদিন আনন্দের সমাপ্তি ঘটল। খারাপভাবেই ঘটল ঘটনাটা। কার্টুনিস্ট ছবি আঁকছেন। আমি তার ঘাড়ের উপর মাথা বের করে গভীর আগ্রহে দেখছি। আমার স্কুল বন্ধ। সকাল থেকেই আছি। আর্টিস্টের জন্য চা এবং টোস্ট বিস্কিট এসেছে। টোস্ট বিস্কিটের অর্ধেকটা ভেঙে কখন আমার হাতে দেয়া হবে তার জন্য আমার ব্যাকুল প্রতীক্ষা। এই সময় এক লোক অফিসে ঢুকল। ধাক্কা দিয়ে সে আর্টিস্টকে ফেলে তার গলা পা দিয়ে চেপে ধরল। অফিসে যে 2 জন ভয়ে ছিল তারা ছুটে এলো এবং তারাও আর্টিস্টের উপর ঝাঁপিয়ে পড়ল। আমি ভয়ে কাঁপতে কাঁপতে ঘরের বাইরে এসে দাঁড়ালাম। ভেতর থেকে চিৎকার আসছে, মেরে ফেল, কুত্তাটারে মেরে ফেল। অফিসের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়া হয়েছে। বন্ধ অফিসের ভেতর থেকে গোঙানির শব্দ আসছে। আমি বাইরে দাঁড়িয়ে কাঁদছি। কার্টুনিস্টের সঙ্গে সেই আমার শেষ দেখা। অফিসের বন্ধ দরজায় এরপর আর খোলেনি। মানুষটার কি হলো, অফিসটার কি হলো, কিছুই জানি না। কতবার যে অফিসের দরজার সামনে গিয়েছি, একে ওকে জিজ্ঞেস করেছি, কেউ কিছু বলে না। ক্লাস 2তে পড়া একটা শিশুর প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন বড়রা মনে করে না। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দেখতে এই মানুষটাকে নিয়ে আমি শিশু কিশোরদের জন্য একটা উপন্যাস একসময় লিখি। উপন্যাসটির নাম বোতল ভূত। লেখক হবার একটা সুবিধা আছে, একজন লেখক কাউকেও হারিয়ে যেতে দেয় না। প্রসঙ্গ মা। শিশুর বয়স বাড়ার সঙ্গে তার মা যে বদলাতে থাকে, এই তথ্য কি কোনো শিশু জানে? শিশুর বয়স যখন 2 তখন তার মা, এবং শিশুর বয়স যখন 8 তখনকার মা 2 মানুষ। অতি শৈশবের মাকে আমার মনে নেই। যে মাকে মনে আছে তার বয়স 18-19। ঝলমলে তরুণী, যে তার বিশাল সংসার নিয়ে ব্যতিব্যস্ত। বিশাল সংসার, কারণ স্বামী পুত্র কন্যা ছাড়াও সংসারে বাড়তি 2 জন, একজন দেবর, একজন তার ছোট ভাই। এই 2 জনের প্রধান কাজ সারাদিন খটাস খটাস শব্দে ক্যারাম খেলা এবং প্রতি বছর ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ফেল করা। রেজাল্ট আউট হওয়ার পরের কয়েকদিন ক্যারাম খেলা বন্ধ থাকে, আবার শুরু হয় খটাস খটাস। 18-19 বছরের একজন তরুণীর চোখ নানান স্বপ্নে বিভোর থাকে। আমার মায়েরও নিশ্চয় ছিল। স্বপ্নকে প্রবাহিত করার কোনো সুযোগ কি ছিল? আমার মনে হয় না। মহিলার স্বামী মানুষ হিসেবে ইন্টারেস্টিং, ভাবুক, প্রেমিক, জটিলতামুক্ত, প্রায় মহাপুরুষ পর্যায়ের একজন। মহাপুরুষ দিয়ে সংসার চলে না। সংসারের চালিকা শক্তি অর্থ। মহাপুরুষের অর্থ ছিল না। তার বেতন ছিল সর্বসাকুল্যে 80 টাকা। এই টাকার একটি অংশ চলে যেত দেশের বাড়িতে, একটি অংশ বই কেনায়, ক্যামেরার ফিল্ম কেনায়, একটি অংশ গান বাজনার আসরে বন্ধুদের পিছনে। বাকি যা থাকতো তা তিনি স্ত্রীর হাতে দিয়ে মধুর হাসি হেসে বলতেন, কষ্ট করে চালিয়ে নাও। মা চোখের পানি ফেলতেন। পুলিশের চাকরির কারণে বাবা রেশন পেতেন। ডাল ভাতের ব্যবস্থা হতো। বাকি খরচ কোত্থেকে আসবে? পুলিশের রেশনে কাপড় দেয় না। মাকে তাকিয়ে থাকতে হতো তার বাবার দিকে। উনি প্রায়ই কন্যার শাড়ি কিনে পাঠাতেন। স্বামী স্ত্রীর নিখাত ভালোবাসায় সংসার অতি সুখের হয় এই ধারণা ভুল। সংসার সুখের হতে হলে কিছু অর্থের অবশ্যই প্রয়োজন হয়। আমার মায়ের নিশ্চয়ই ইচ্ছা করত ভালো কোনো খাবার তার স্বামী পুত্র কন্যাদের পাতে তুলে দিতে। তিনি কখনোই তা পারেননি। মার কাছ থেকে শোনা আমাদের বাসার মেনু ছিল নাস্তা,
রুটি পেঁপে ভাজি, আটা পুলিশের রেশনের। লাঞ্চ: ভাত, ডাল, ডালের বড়া, ডালের বড়া বানানোর তেল পুলিশের রেশনের। ডিনার: ভাত, ডাল, নিমপাতা ভাজি। বাসার পিছনে বড় নিম গাছ ছিল, আমরা সেই নিম গাছের সব পাতা ভেজে খেয়ে ফেলেছি। সমস্যার এখানেই শেষ না। বাবার নিয়ম ছিল কোনো ভিখারি এসে যদি ভাত চায় তাকে ভাত খেতে দিতে হবে। ভিখারিরাও এই খবর পেয়ে গিয়েছিল। প্রতি দুপুরেই তারা নিয়ম করে এসে কুয়াতলায় বসে পরম তৃপ্তিতে ভাত খেত। ভিখারিদের খাওয়া দেখাটা আমার জন্য খুব আনন্দের ছিল। কি তৃপ্তি করেই না প্লেট চেটেপুটে খেত। দেখে মনে হতো অমৃতসম কোনো খাদ্য খাচ্ছে। একদিন আমি মাকে বললাম, আমিও ভিখারিদের মতো কুয়ার পাড়ে বসে টিনের থালায় ভাত খাবো। মা চট দিয়ে বললেন, কি জন্যে? কুয়ার পাড়ে বসে ভাত খেতে খুবই মজা। মা তার ছেলের অধঃপতন দেখে রাগে দুঃখে কেঁদে কেটে অস্থির হলেন। সব ঘটনা শোনার পর বাবা নির্দেশ দিলেন ছেলেকে দুপুরে কুয়ার পাড়েই ভাত দেয়া হবে। আমি ৩-৪ বেলা খেয়েছি, আমি এবং আমার ছোট বোন শেফু। দাদাভাই যা করে শেফুর তাই করা চাই। কুয়ার পাড়ে স্বাদের কোনো ১৯-২০ না দেখে পূর্বাবস্থায় ফিরে যাওয়া হয়। মার প্রসঙ্গে ফিরে আসি। সংসারের যন্ত্রণায় অতিষ্ঠ একজন তরুণী। ছেলে মেয়েগুলো প্রচণ্ড দুষ্টু, কেউ ঘরে থাকে না। ঘরে অভাব, তরুণীর দিশেহারা হবারই কথা। সেই বয়সের একটি মেয়ের কোনো শখই পূর্ণ হবার না। হঠাৎ হঠাৎ ছবি ঘরে ছবি দেখতে যাওয়া, এ পাড়া ও পাড়ায় বেড়ানো। তিনি কখনো তার মেয়েকে নিয়ে কখনো বা আমাকে নিয়ে নিজের ঘরে আনন্দে ঘুরে বেড়াতেন। মাঝে মাঝে নিতান্তই অপরিচিত বাড়িতেও ঢুকে যেতেন। একবার বাবা খুব রাগ করলেন, কারণ মা ডিস্ট্রিক্ট জজ সাহেবের বাড়িতে বেড়াতে গেছেন, গল্পগুজব করে এসেছেন। বাবা বললেন, আয়শা শোনো, আমি নিতান্তই সাধারণ এক পুলিশের দারোগা। জজ সাহেব কত উপরের একজন মানুষ, তুমি কি মনে করে তার বাড়িতে গেলে? মা বললেন, অসুবিধা কি? আমার স্বামী সাধারণ একজন দারোগা, কিন্তু আমার ছেলে মেয়েরা একদিন অবশ্যই জজ ব্যারিস্টার হবে। আমি জজ ব্যারিস্টারের মা হিসেবে ওই বাড়িতে গিয়েছি। বাবা হেসে দিয়ে বললেন, তোমার যুক্তি মানলাম, তুমি যেখানে ইচ্ছে যাবে। অভাব অনটন এক একজনের উপর এক একভাবে ক্রিয়া করে। অভাব অনটন মাকে যুক্তিবাদী করল। মার কাছ থেকে আমি শিখেছি লজিক। আমি বাজি রেখে বলতে পারি, লজিকে কেউ তাকে হারাতে পারবে না। তবে আমি কয়েকবার হারিয়েছি। মা নিশ্চয়ই পুত্রের কাছে লজিকে পরাজিত হয়ে খুশি হয়েছেন, কারণ ছাত্র এবং পুত্র এই দুইয়ের কাছে পরাজয়ে আনন্দ অবারিত। দুইয়ের বাইরে কারো কাছে পরাজিত হওয়া দুঃখের এবং কষ্টের ব্যাপার। মাকে লজিককে হারানোর গল্পটা বলি। আমি দীর্ঘদিনের সংসার ভেঙে অভিনেত্রী শাওনকে বিয়ে করলাম। মা চিন্তাই করতে পারেননি তার কোনো ছেলে এমন কাণ্ড করবে। তিনি তার ছেলেকে ত্যাগ করলেন। আমার সব ভাই বোনরাও একই কাজ করল। তাদের যুক্তি, আমি পরিবারকে ছোট করেছি, তাদেরকেও ছোট করেছি। আমার কর্মকাণ্ডে আমার ভাই বোনরা কেন ছোট হবে আমি বুঝতে পারছি না। সবাই তার নিজের কর্মের জন্য দায়ী। একজনের কর্মর দায়িত্ব অন্যজনের না। ভাই বোনদের সঙ্গে আমি কোনো যুক্তিতে গেলাম না। অতি যুক্তিবাদী মহিলা মার কাছে গেলাম। তিনি কঠিন গলায় বললেন, আমি কখনো কোনো দিনও তোর বাসায় যাব না। আমি বললাম, যুক্তিতে আসুন। কোন যুক্তিতে আমার বাসায় আসবেন না সেটা বলুন, আমি শুনি। মা যুক্তি দিলেন, আমি পাল্টা যুক্তি দিলাম। মাকে বলতে হলো, তোর যুক্তি মানলাম, কিন্তু আমি যাব না। মা অবশ্যই তার প্রতিজ্ঞা রক্ষা করতে পারেননি। শাওনের চরম দুঃসময়ে তিনি হাসপাতালে ছুটে এলেন। শাওনের তখন খুবই খারাপ অবস্থা। তার পেটের সন্তান 7 মাসে মারা গিয়েছে। সে কাঁদতে কাঁদতে শুধু বলছে, আমার লীলাবতী, লীলাবতী। সন্তানটির নাম রাখা হয়েছিল লীলাবতী। লীলাবতীর জন্য সে কত কিছুই না কিনেছিল। আমি অল্পেতেই ভেঙে পড়ি। মা পাশে এসে দাঁড়াতেই অনেক সাহস পেলাম। হঠাৎ মনে হলো, আমি তো একা না,
আমার মা আমার পাশে আছেন এবং অবশ্যই আমার মৃত বাবাও হাসপাতালের এই ঘরেই আছেন। গভীর বেদনায় বলছেন, বাচ্চুনি, বড় বেটা হুমায়ুনের পাশে কেউ নেই কেন? কেন আমার ছেলে একা একা কাঁদবে? আমি কি এই শিক্ষাই আমার ছেলে মেয়েদের দিয়েছি? বাবা তার সব ছেলে মেয়েকে নাম ধরে ডাকতেন, শেফু, ইকবাল, শাহিন, শুধু তার বড় ছেলের জন্য আলাদা নাম এবং বিরাট নাম, বাচ্চুনি, বড় বেটা হুমায়ুন। আমার এবং শাওনের দুঃসময়ে দেশের এবং দেশের মানুষের যে সমবেদনা পেয়েছি তার কোনো তুলনা নেই। আমি ধন্য, শাওন ধন্য। আমার ভাই বোনরা কেউ সামান্য একটা টেলিফোনও করল না। এই দুঃখবোধ আমৃত্য আমার সঙ্গে থাকবে। পরকালে আমার কন্যা লীলাবতী যখন তার চাচা এবং ফুপুদের জিজ্ঞেস করবে আমার বাবা যখন ঘরের সব দরজা জানলা বন্ধ করে একা একা কাঁদছিল, তখন তোমরা তাকে একটা সান্ত্বনার কথা কেন বলনি? আমার ভাই বোনরা কি লীলাবতীর প্রশ্নের জবাব দিতে পারবে? হয়তো পারবে। শিশুদের অতি সহজেই ভুলানো যায়। স্বর্গের শিশুদের ভুলানো তো আরও সহজ। মার ঘড়ি। বিস্ময়কর ঘটনা ঘটেছে। মা উপহার হিসেবে বাবার কাছ থেকে একটা হাতঘড়ি পেয়েছেন। আনন্দে মা আত্মহারা। ঘড়ি হাতে পড়ে তিনি লাজুক হাসি হাসছেন। আমরা ছোটরা মুগ্ধ। আমাদের ধারণা পাশের বাড়ির নাদু দিলুতের মতো আমরাও ধনী হয়ে গেছি। মার এই বিশেষ উপহার প্রাপ্তির কারণ বাবা প্রমোশন পেয়ে পুলিশ ইন্সপেক্টর হয়েছেন। আমার ধারণা হলো তিনি বিরাট কিছু হয়ে গেছেন। আগে সাইকেলে করে অফিসে যাওয়া আসা করতেন, এখন নিশ্চয়ই পুলিশের জিপে যাওয়া আসা করবেন। ঈদ ছাড়াও আমাদের জন্য নতুন জামা জুতা কেনা হবে এরকম ক্ষীণ আশাও হলো। দুঃখের ব্যাপার হলো মায়ের ঘড়ি ছাড়া আমাদের জীবনযাত্রার কোনো রকম পরিবর্তন হলো না। সকালের নাস্তা সেই আটার রুটি এবং পেঁপে ভাজি। রুচি বদলের জন্য মাঝে আটার রুটি এবং চিনি। কয়েকদিন আগে ব্যাংককে একটা 5 স্টার হোটেলে রাত কাটিয়েছি। সকালের ব্রেকফাস্ট ফ্রি, বিশাল ডাইনিং হল। ব্রেকফাস্ট হিসাবে কত রকমের খাবারই না সেখানে থরে থরে সাজানো। হঠাৎ করেই মীরাবাজারের রান্নাঘরে পিঁড়িতে বসে শৈশবের নাস্তা খাবার দৃশ্য মনে পড়ল। চোখে পানি এসে যাচ্ছিল। অনেক কষ্টে চোখের পানি সামলালাম। ঘড়ি প্রসঙ্গে ফিরে যাই। মা তার ঘড়ি অতি যত্নে গোপন এক জায়গায় লুকিয়ে রাখলেন। তার ভয় আমাকে নিয়ে। তার বড় ছেলে অতি দুষ্টু। সংসারের অনেক জিনিস সে নষ্ট করেছে। মা ঘড়ি কোথায় রেখেছেন খুঁজে বের করতে আমার মোটেও দেরি হলো না। এক দুপুরে মা যখন ঘুমে, আমি ঘড়ি নিয়ে বের হয়ে গেলাম। নানান কায়দাকানুন করে ঘড়ির ডালা খোলা হলো। প্রায় চোখে দেখা যায় না এমন একটা স্প্রিংয়ে এ মাথা ও মাথা করছে। কি অপূর্ব দৃশ্য! কৌতূহল মেটানোর পর ঘড়ির ডালা বন্ধ করে আগের জায়গায় রেখে দিলাম। সন্ধ্যাবেলা বাবা অফিস থেকে ফেরার পর মা তাকে জানালেন ঘড়িটা চলছে না। বাবা অবাক হয়ে বললেন, চলবে না কেন? নতুন ঘড়ি। তিনি তৎক্ষণাৎ ঘড়ি নিয়ে গেলেন সারাই করতে। ঘড়ি ঠিক হয়ে বাড়ি ফিরল। কয়েকদিন পর আমি সেই ঘড়ি আবারও নিয়ে গেলাম। ঘড়ির ভিতরে স্প্রিংয়ের ছোটাছুটি দেখতে ইচ্ছে করল। কি অপূর্ব দৃশ্য! ঘড়ি আবার নষ্ট। ঘড়ির ব্যাপারে বাবা মা দুজনই হতাশ হয়ে গেলেন। দুদিন পরপরই সারাই করতে পাঠানো হচ্ছে, টাকা খরচ হচ্ছে। বাবা সিদ্ধান্ত নিলেন এই ঘড়ি আর সারানো হবে না। মা সিদ্ধান্ত মেনে নিলেন, কারণ ঘড়িটার উপর থেকে সম্পূর্ণ ভিন্ন কারণে তার মন উঠে গিয়েছিল। বাবার পুলিশ ইন্সপেক্টর প্রমোশন বাতিল করে তাকে আবার আগের পোস্টে নামিয়ে দেওয়া হয়েছিল। যে প্রমোশন উপলক্ষে ঘড়ি, সেই প্রমোশনই তো বাতিল। 50 বছর পরের কথা। ব্যাংককের এক দোকানে শাওন কেনাকাটা করছে। তার ইচ্ছা নুহাস চলচ্চিত্রের সব স্টাফকে একটা করে ঘড়ি উপহার দেবে। সে ঘড়ি পছন্দ করছে। আমি পাশে দাঁড়িয়ে আছি। হঠাৎ তাকে বললাম, এই ঘড়িটা কেন তো? শাওন বলল, এটা তো মেয়েদের ঘড়ি। আমি বললাম, ঘড়িটা আমি আমার মাকে উপহার দেব। শাওন বলল, ওনার জন্য আরও অনেক দামি ঘড়ি কেন?
এটা তো তেমন দামি না। আমি বললাম, আমার এই ঘড়িটাই দরকার। ঘড়িটা অবিকল আমার মায়ের প্রথম ঘড়িটার মতো, যেন স্বামীর সেই ঘড়ি সন্তানের হাতে ফিরে এসেছে। মা এখন পল্লবীতে তার কনিষ্ঠ পুত্রের সঙ্গে থাকেন। আমি উপহার তার কাছে পাঠিয়ে জিজ্ঞেস করলাম, আম্মা, ঘড়ি পছন্দ হয়েছে? তিনি বললেন, হ্যাঁ। হাতে পড়েছেন? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, ঘড়িটা কি আপনি চিনতে পেরেছেন? তিনি জবাব দিলেন না। আমি টেলিফোন রেখে দিলাম। বড় মামা শেখ ফজলুল করিম। আমার লেখক হয়ে ওঠার পিছনে বড় মামা শেখ ফজলুল করিমের কিছু ভূমিকা আছে। তিনি কবিতা ও গান লিখতেন, কাব্যনাটক লিখতেন। তার লেখা নাটক আমাদেরকে দিয়ে করাতেন, ছবি আঁকতেন, আমাদের ছবি আঁকা শেখাতেন। তবে ছবির মধ্যে শুধু হাতি আঁকতে পারতেন, হাতি ছাড়া অন্য কোনো জীবজন্তু আঁকতে পারতেন না। তার কথা বিশদভাবে বলা প্রয়োজন। বড় মামা আমাদের সঙ্গেই থাকতেন। আগেই বলেছি, তার প্রধান কাজ ছিল ক্যারাম খেলা এবং ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ফেল করা। তার অপ্রধান কাজ ছিল আশেপাশের তরুণীদের প্রেমে পড়া, তরুণীদের নিয়ে বিচ্ছেদমূলক গান রচনা করা এবং তাদেরকে দীর্ঘ চিঠি লেখা। দীর্ঘ চিঠির বাহক আমি। ডাকপিয়নের কাজটা আমার জন্য আনন্দময় ছিল। প্রতিবার চিঠি নিয়ে গেলে 2 পয়সা, কখনো বা 1 আনা পাওয়া যেত। তিনি প্রথম চিঠি লিখলেন লায়লা খালার ছোট বোনটিকে। ইনার নাম আমার মনে নেই। এই 2 বোন আমাদের পাশের বাড়িতে থাকতেন। তাদের বাবা কৃষি কর্মকর্তা ছিলেন। চিঠিটি সেই তরুণী রাগি রাগি মুখে নিল। চিঠি পড়ে বলল, কাজল, চিঠি আনানের কাজ আর কখনো করবে না, এসব ভালো লাগে না। আরেকবার যদি চিঠি আনো থাপ্পড় খাবে। আমি ফিরে এলাম। বড় মামা চিঠি পাওয়ার পর তরুণী কী করল জানতে চাইল। আমি আসল ঘটনা চেপে গিয়ে বললাম, উনি খুশি হয়েছেন। বড় মামার মুখ আনন্দে উদ্ভাসিত হলো। তিনি তরুণীকে লেখা আরও কিছু চিঠি আমাকে দিয়ে পাঠালেন। সেই সব চিঠি যথাস্থানে পৌঁছালাম না। চিঠির সঙ্গে পাওয়া পয়সা খুব কাজে এলো। মেয়েটির প্রতি মামার প্রেম গাঢ় থেকে গাঢ়তর হতে লাগল। তিনি শুরু করলেন গান লেখা। আমি মামার গানের সর্বকনিষ্ঠ শ্রোতা। আমি ক্লাস 2-র ছাত্র। সেই সব গানে ভাটি অঞ্চলের এক মেয়ের কথা থাকত, যে ঘাটে বসে থাকত আওলা চুলে, তাকিয়ে থাকত উজানের দিকে। আমি শ্রাবণ মেঘের দিন ছবির জন্য একটা গান লিখেছিলাম। একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। এখন মনে হচ্ছে এই গানের বীজ বড় মামার রোপণ করা। তার ভাটি অঞ্চলের মেয়ে শ্রাবণ মেঘের দিন ছবিতে মূর্ত হয়েছে। এই ছবি দেখে যেতে পারলে তার নিশ্চয়ই খুব ভালো লাগতো। বড় মামা আমাদের সঙ্গেই দীর্ঘদিন থাকলেন। সিলেট থেকে বদলি হয়ে বাবা কত না জায়গায় গিয়েছেন, বড় মামা আছেন আমাদের সঙ্গে। অতি বুদ্ধিমান একজন মানুষ তার সমস্ত মেধা দুলাভাইয়ের সংসারে শেষ করে পড়ন্ত বেলায় নিজ অঞ্চলে চলে গেলেন। পরম করুণাময় তার কোনো বাসনা পূরণ না করলেও একটি বাসনা কিন্তু পূরণ করলেন। ভাটি অঞ্চলের রূপসী এক কন্যার সঙ্গে তার বিয়ে হলো। পুরোপুরি বিয়ে না, আক্ত অনুষ্ঠান, বিয়ের লেখাপড়া, শুভদিন দেখে বউ উঠিয়ে আনা হবে। ভাটি অঞ্চলের এই মেয়েকে দেখতে অনেকের সঙ্গে আমিও গেলাম। বড় মামা আমাকে আড়ালে ডেকে নিয়ে বলে দিলেন, নজর করে মেয়ে দেখবে। শুনেছি মেয়ে কালো, এটা তো ঠিক না। কালো মেয়ে তো আমি বিবাহ করব না। উজ্জ্বল শ্যামলা পর্যন্ত চলে, তার নিচে চলে না। মেয়েটিকে দেখার দৃশ্যটি এখনও আমার চোখে ছবির মতো ভাসছে। আমাকে একটি বিশাল বড় ঘরে নিয়ে যাওয়া হলো, পাকা দালান। মেয়েটি পুরনো আমলের খাটের উপর বসে আছে। মেয়েটির পিছনে প্রকাণ্ড জানালা, জানালা দিয়ে হাওর দেখা যাচ্ছে। হাওর থেকে হাওয়া আসছে, হাওয়ায় মেয়েটির চুল উঠছে। মেয়েটি হাত দিয়ে বারবার তার চুল ঠিক করছে। মেয়েটির একপাশে সবুজ রুমালে কি যেন বাঁধা। সে হাত ইশারা করে আমাকে ডাকলো। আমি তখন ক্লাস 4-এ পড়ি। আমি অস্বস্তিতে মরে যাচ্ছি।
কেন যেন খুব লজ্জাও লাগছে। আমি কাছে গিয়ে দাঁড়াতেই মেয়েটি সবুজ সিল্কের রুমাল আমার হাতে তুলে দিয়ে মিষ্টি করে হাসল। আমার কাছে মনে হলো মেয়েটার গায়ের রং কালো, কিন্তু মেয়েটা তো খুবই রূপবতী। আমি রুমাল নিয়ে ফিরে এলাম। রুমাল খুলে সবাই হকচকিয়ে গেল। রুমালে আছে 20টা রূপার টাকা। তখন রূপার টাকার প্রচলন ছিল। নাজরানা এবং সালামি হিসেবে রূপার টাকা দেয়া হতো। অনেকেই টাকাগুলো আমার কাছ থেকে নিয়ে সাবধানে রাখতে চাইল। আমি কিছুতেই রাজি হলাম না। প্যান্টের পকেটে সব টাকা থাকতো। যেখানে যেতাম টাকার ঝনঝন শব্দ হতো। একসময় জোর করে টাকাগুলো আমার কাছ থেকে নিয়ে যাওয়া হয়। বিয়েতে কিছু একটা সমস্যা হয়। সমস্যার ধরন আমার কাছে পরিষ্কার না। আমার ধারণা যৌতুক বিষয়ক সমস্যা। এই লেখাটি শুরু করার সময় মার কাছ থেকে ঘটনা জানতে চেয়েছিলাম। তিনি এড়িয়ে গেছেন। তিনি বলেছেন ঘটনা দুঃখজনক। যারা ঘটনার সঙ্গে জড়িত তারা কেউ বেঁচে নেই। কেন আর পুরনো কষ্ট খুঁজে বের করা? পুরনো কষ্ট আমার খুঁজে বের করতে ইচ্ছে করছে। এই কষ্টের সঙ্গে আমার আনন্দও জড়িত। ভাটি অঞ্চলের কিশোরী একটি মেয়ে আমার হাতে সবুজ সিল্কের রুমাল তুলে দিয়েছিল। রুমাল ভর্তি ঝকঝকে রূপার টাকা। আমি আরেকটি তথ্য বের করেছি। মেয়ে দেখতে কার মতো? মেয়েটি অবিকল অভিনেত্রী শাওনের মতো। আচ্ছা, এটা কি প্রকৃতির কোনো খেলা? সে মানুষকে একই দৃশ্যে বারবার দেখাতে পছন্দ করে। কেন করে? আমার নানাজান শক্ত মানুষ ছিলেন। যতদিন তিনি জীবিত ছিলেন ততদিন কেউ তার মুখের উপর কোনো কথা বলতে পারেনি। তার হুকুমে মেয়ে উঠিয়ে আনা হলো। দীর্ঘদিন এই বিয়ে ঝুলে রইল, তারপর ভেঙে গেল। আমি আমার বড় মামাকে নিয়ে একটি গল্প লিখেছি। যে বিয়ে বড় মামা করতে পারেননি, লেখক হিসেবে সেই বিয়ে আমি তাকে দিয়েছি। লেখক ঈশ্বরের মতোই অকৃপণ। লেখক কালো মেয়েকে কলমের এক খোঁচায় পৃথিবীর সেরা রূপবতীদের একজন করে দেয়। মধুর মিলনে সমাপ্তির ক্ষমতা লেখকের আছে। আমার বড় মামাকে জানার জন্য পাঠকরা গল্পটি পড়ুন। গল্পের শিরোনাম বড় মামা এবং রাজকুমারী সুবর্ণরেখা। বড় মামা এবং রাজকুমারী সুবর্ণরেখা। আমার বড় মামা ছিলেন খুব প্রতিভাবান মানুষ। প্রতিভাবান মানুষদের সব লক্ষণ তার মধ্যে প্রকাশ পেয়েছিল। আমরা ছোটরা তা খুব ভালো বুঝতাম। বড়রা মোটেই বুঝত না। বড়দের ধারণা মামা হচ্ছেন মহা গাধা। এতে অবশ্যই মামা রাগ করতেন না। প্রতিভাবান মানুষরা সহজে রাগ করে না। কেউ রাগের কোনো কথা বললেও তারা হাসে। সেই হাসি হচ্ছে ক্ষমা সুন্দর হাসি। মামাকে গাধা বললে আমরা রাগ করতাম। এই দেখে মামা আমাদের সবাইকে ডেকে ছোট্ট একটা বক্তৃতা দিয়ে দিলেন। কাউকে গাধা বললে রাগ করা উচিত না, বরং খুশি হওয়া উচিত। প্রাণীজগতে গাধার স্থান অতি উচ্চে। গাধা হচ্ছে অসম্ভব বিনয়ী ও নিরহংকারী। তাকে বকাঝকা করলে সে কিছু বলবে না, নীরবে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে। গাধা হচ্ছে খুব পরিশ্রমী। পর্বত প্রমাণ বোঝা পিঠে নিয়ে নিঃশব্দে হেঁটে যাবে। গাধার অন্তরে আছে সঙ্গীত পিপাসা, যা অন্য প্রাণীদের মধ্যে কখনো দেখা যায় না। গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন সঙ্গীতের প্রবল আবেগে উচ্ছ্বসিত হয়ে গান ধরে সে। এই গান সে গায় নিজস্ব ভঙ্গিতে। সবাই অবশ্য বিরক্ত হয়। এটা কোনো বড় কথা নয়। বড় কথা হলো গাধার সঙ্গীত পিপাসু মন। এখন তোরা বুঝলি তো? গাধা বললে রাগ করার কোনো কারণ নেই, বরং আনন্দে উল্লসিত হবার কারণ আছে। বুঝলি তো? আহা, গাধাদের কথা ভাবলেই মনটা উদাস হয়। কি মহৎ প্রাণী! মামার বক্তৃতা শোনার পর কেউ আমাদের গাধা বলে গাল দিলে বড় ভালো লাগে, মনে খুব আনন্দ হয়। তবে সে আনন্দ মামাই বেশি পান। ওই মহৎ প্রাণীটির সাথে সবাই মামাকে বেশি তুলনা করে। জগতের সব প্রতিভাবান ব্যক্তির মতো মামারও পুঁথিগত পড়াশোনার প্রতি খুব অনীহা ছিল। কারণ পুঁথিগত পড়াশোনায় কি হয়? কিছুই হয় না। আত্মার উন্নতি কি পাঠ্য বই থেকে আসবে? না, আসা উচিত। কাজেই মামা পরীক্ষার পড়া তেমন গুরুত্বের সাথে পড়েন না এবং যথারীতি ফেল করেন। সেবার আয়ে পরীক্ষায় ফল বের হলে পত্রিকায় তার রোল নাম্বার খুঁজে পাওয়া গেল না। মামা উদাস গলায় বললেন, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না।
কোনো মিস্টেক হয়েছে বোধহয়। পরীক্ষা তো ভালোই দিয়েছিলাম। ছাপাখানায় বাই মিস্টেক রোল নাম্বার বাদ দিয়ে দিল কি না কে জানে। এরকম প্রায়ই হয়। গত বছর আমার ক্লোজ ফ্রেন্ড পরিমলের রোল নাম্বার পত্রিকায় ছাপা হয়নি। পরে দেখা গেল হায়ার সেকেন্ড ডিভিশন পেয়েছে। এই জাতীয় ব্যাপারগুলো রেগুলার হচ্ছে। আমরা ছোটরা খুব নিশ্চিন্ত হলাম। মামা পাশ করেছেন, শুধু বাই মিস্টেক তার নাম্বার কাগজে ছাপা হয়নি। বড়রা অবশ্য নিশ্চিন্ত হলেন না। আমার বাবা মহাবিরক্ত হয়ে বললেন, প্রথম শ্রেণীর গাধা, গ আকারে গা, ধ আকারে ধা। পরপর 3 বার কেউ ফেল করে? মামা বললেন, দুলাভাই, আমাকে গাধা বলায় আমি মন খারাপ করিনি, কারণ গাধাকে আমি মহৎ প্রাণী বলে মনে করি। তবে দ্বিতীয় বাক্যটিতে আমি আহত হয়েছি। দ্বিতীয় বাক্যে আপনি বলেছেন ক আকারে গা, ধ আকারে ধা, বানান করে বলেছেন, যেন আমি গাধা বানান জানি না। এটা তো দুলাভাই অন্যায়। তুমি আমার সামনে থেকে যাও। বড় মামা গম্ভীর মুখে নিজের ঘরে চলে এলেন। দরজা বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পরে শোনা গেল তিনি কবিতা আবৃত্তি করছেন। পরীক্ষায় ফেল করলে মামা রবীন্দ্রনাথের কবিতা খুব বেশি পড়েন, কারণ রবীন্দ্রনাথের নাকি তার মতো ফেলটুস ছাত্র ছিলেন। মামার ধারণা রবীন্দ্রনাথের সাথে তার অনেক মিল আছে। রবীন্দ্রনাথ কবিতা লিখতেন, তিনিও লেখেন। রবীন্দ্রনাথের মতো তিনি একটা কাব্যনাটকও লিখেছেন, নাম রাজকুমারী সুবর্ণরেখা। দুপুরবেলা মা এসে মামার বন্ধ দরজায় ধাক্কা দিয়ে বললেন, এই গাধা, খেতে আয়, ভাত দিয়েছি। মামা উদাস গলায় বললেন, খাবো না বুবু, আমাকে বিরক্ত না করলে খুশি হব। পরীক্ষায় ফেল করে মাথা কিনেছিস? ভাত না খেয়ে ঢং করতে হবে না, তোর ঢং যথেষ্ট সহ্য করেছি। মামা দরজা খুললেন না, আরও আবেগের সাথে আবৃত্তি করতে লাগলেন। মা কড়া গলায় বললেন, আর সাদাসাদি করব না, না খেলে না খাবি। পরীক্ষায় ফেল করে ল্যাজ গজিয়ে গেছে, অসহ্য। আমি বাবাকে চিঠি লিখে দিচ্ছি, তিনি এসে যা ব্যবস্থা করার করবেন। আমরা ছোটরা খুব মুষড়ে পড়লাম। বড় মামা খাওয়া দাওয়া বন্ধ করে দিলে আমাদের রিহার্সেল হবে কিভাবে? রাজকুমারী সুবর্ণরেখা কাব্যনাট্য স্টেজে নামানো যাবে না। মামা দরজা খুললে বললেন, আয়, ভিতরে আয়। আমরা ভিতরে ঢুকলাম। মামা গম্ভীর গলায় বললেন, যথানিয়মে রিহার্সেল হবে, কোনো কিছুই আটকে থাকবে না। শিল্পী সাহিত্যের এই নিয়ম। ঝড় হোক, তুফান হোক, শিল্প সাহিত্য চলবেই। তুমি তো না খেয়ে আছো মামা। তাতে কোনো ক্ষতি নেই। এ বাড়িতে আমাকে যে অপমান করা হয়েছে তার প্রতিবাদ করার জন্যই আমি খাওয়া বন্ধ করে দিয়েছি। তবে তা নিয়ে চিন্তিত হবার কোনো কারণ নেই। আমি হোটেলে খাওয়া দাওয়া করব। শুধু তাই না, আমি আগামী 1 বছর চুল দাড়ি কাটব না, নখ কাটব না, গোসল করব না, গায়ে তেল দেব না, বিছানায় ঘুমাবো না, মেঝেতে ঘুমাবো। 1 বছর পর আবার আয়ে পরীক্ষা দেব। রেজাল্ট বের হবে, ফার্স্ট ডিভিশন। তখন স্বাভাবিক জীবন ফিরে যাব। আমি ভয়ে ভয়ে বললাম, আবার যদি ফেল করো? মামা এমনভাবে তাকালেন যেন এমন হাস্যকর কথা এই জীবনে শোনেননি। আমি বড়ই লজ্জা পেলাম। মামা বললেন, রিহার্সেল শুরু করা যাক। বকুলাপা এগিয়ে এলেন। তিনি হচ্ছেন রাজকুমারী সুবর্ণরেখা। এবার ক্লাস 6-এ উঠেছেন। এমনিতে খুব ভালো, তবে খুব খামচি দেয়। আমরা তার নাম দিয়েছি খামচি রানী। রাজকুমারী সুবর্ণরেখার শুরু হলো। পুরোদমে রিহার্সেল শুরু হয়ে গেল। মামার উৎসাহের সীমা নেই। সবার অভিনয় দেখিয়ে দিচ্ছেন, চড় থাপ্পড়ও মারছেন। আমার গলা যথেষ্ট কর্কশ হচ্ছে না বলে কয়েকটা চড় খেলাম। এইসব নিয়ে আমরা কখনো মন খারাপ করি না, কারণ মামা বলেছেন অভিনয় ছেলে খেলা নয়। চড় থাপ্পড় কিল ঘুষি না খেলে অভিনয় শেখা যায় না, বড়ই কঠিন বিদ্যা। 1 মাসের মাথায় মামা বন মানুষের মতো হয়ে গেলেন। মাথা ভর্তি চুল, মুখ ভর্তি দাড়ি, গোঁফ, হাতের নখ বড় বড়। গোসল করছেন না বলে সারা শরীরে 1 পরত ময়লা, কাছে গেলে বিকট গন্ধ পাওয়া যায়। মামা নির্বিকার। তিনি বাসায় খাচ্ছেন না, হোটেল থেকে খাবার আসছে। আমার মা দেশের বাড়িতে চিঠি লিখেছেন। আমরা ভয়ে ভয়ে আছি। চিঠি পেয়ে নানাজান চলে এলে কি হবে কে জানে।
নানাজান ছোটোখাটো মানুষ হলেও ভয়ঙ্কর ধরনের। তার স্বভাব চরিত্র দস্যু সর্দার ভীমনাগের চেয়েও খারাপ। ধমক ছাড়া কোনো কথা বলতে পারেন না। সেই ধমকও ভয়াবহ ধমক। একবার রিক্সা ভাড়া নিয়ে গণ্ডগোল হওয়ায় রিক্সাওয়ালাকে ধমক দিয়েছিলেন। সেই ধমকে রিক্সার সামনের চাকার টায়ার বাস্ট হয়ে গিয়েছিল। মা চিঠি লিখেছেন ঠিকই, তবে আমরা সবাই জানি নানাজান আসবেন না। রেলে চড়তে তার খুব ভয়। তার ধারণা রেলগাড়ি বাহন হিসাবে খেলনা ধরনের। এত বড় একটা গাড়ি দুটো সরু লাইনের উপর দাঁড়িয়ে থাকে। সামান্য বাতাস লাগলেই গাড়ি যে পড়ে যাবে এটা তো জানা কথা। তিনি যে ময়মনসিংহ থেকে রেলে চড়ে সিলেটে আসবেন না এটা নিশ্চিত ধরে নেওয়া যায়। এত দূরের পথ হেঁটে আসাও সম্ভব নয়। কাজেই আমরা মোটামুটি নিশ্চিত হয়ে রিহার্সেল দিতে লাগলাম। অভিনয়ের বেশি দেরি নেই। আমি মামার উপদেশ মতো তেঁতুল এবং দই খাচ্ছি, যাতে গলা ভেঙে কর্কশ হয়ে যায়। বকুল আপা চুলে তেল দেওয়া বন্ধ করেছেন, কারণ চুল আলুথালু থাকতে হবে। স্টেজ রিহার্সেলের আগের দিন নানাজান এসে উপস্থিত। তিনি ট্রেনে আসেননি। সুনামগঞ্জ পর্যন্ত এসেছেন লঞ্চে, সেখান থেকে হেঁটে সিলেট শহরে। বাসে আসা যায়, তিনি আসেননি, কারণ ট্রেনের মতো বাসও তার অপছন্দ। পেট্রোলের ধোঁয়া সহ্য হয় না। বড় মামা সালাম করবার জন্য নানাজানের সামনে গেলেন। আমরা সবাই ধরে নিয়েছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধমকটি এখন শুনব। তা শুনলাম না। নানাজান শান্ত গলায় বললেন, ভালো আছিস? জি। নানাজান তার চামড়ার হ্যান্ডব্যাগ খুলে কাঁচি, খুর, ব্রাশ এবং সাবান বের করলেন। আগের চেয়েও শান্ত গলায় বললেন, কাছে আয়, মাথা কামিয়ে দেই। জিনিসপত্র সব সাথে করে নিয়ে এসেছি। মামা সুবোধ বালকের মতো কাছে এগিয়ে গেলেন। নানাজান যে নাপিতের কাজে এত দক্ষ আমাদের জানা ছিল না। 10 মিনিটের মাথায় বড় মামার চুল দাড়ি সব উড়ে গেল। মামাকে দেখাতে লাগলো সন্ন্যাসী উপগুপ্তের মতো। নানাজান নিজের কাজে মুগ্ধ হয়ে বললেন, ভুরু দুটা কামিয়ে ফেলব কিনা ভাবছি, গাধাটার শাস্তি হওয়া দরকার। মা ক্ষীণ গলায় বললেন, ভুরু কামাবার দরকার নেই বাবা। নানাজান বিমর্ষ গলায় বললেন, আচ্ছা তাহলে থাক। তিনি মামার দিকে তাকিয়ে বললেন, এই বাদর, উঠে দাঁড়া। মামা উঠে দাঁড়ালেন। নানাজান বললেন, আশেপাশে পুকুর আছে? মামা বললেন, জি আছে। পুকুরে চলে যা, গলা পর্যন্ত ডুবিয়ে বসে থাকবি। ঘড়ি দেখে পাকা 3 ঘন্টা থাকবি। এই 3 ঘন্টায় গায়ের ময়লা ভিজে নরম হবে। তারপর তোকে গোসল দেব, নিজের হাতেই দেব। গোসলের সাজ সরঞ্জামও সাথে নিয়ে এসেছি। নারিকেলের ছোবড়া এনেছি। ডোলে চামড়া শুদ্ধ তুলে ফেলব, তারপর সোডা দিয়ে জাল দেব। জি আচ্ছা। কাল ভোরে আমার সঙ্গে ময়মনসিংহ রওনা হবি। আমরা যাব হাঁটা পথে। লঞ্চে যাওয়া যাবে না, লঞ্চেও পেট্রোলের গন্ধ। বড় মামা মিনমিন করে বললেন, এতটা পথ হেঁটে যাব কিভাবে? নানাজান হুঙ্কার দিয়ে বললেন, মোটেই এতটা পথ না, মাত্র 96 মাইল। ঘন্টায় 3 মাইল করে গেলে 32 ঘন্টা লাগবে। কাল ভোর 6টায় রওনা হলে ইনশাল্লাহ পরদিন দুপুরের মধ্যে বাড়ি পৌঁছে যাব। পথে কোথাও থামা যাবে না। এখন সামনে থেকে যা, তোর গা থেকে পাঁঠার গন্ধ আসছে। মামা বিষণ্ণ মুখে চলে গেলেন। মা বললেন, এতদিন পরে এসেছেন, 2-1 দিন থাকবেন না? নানাজান বললেন, না গো মা, নানান কাজকর্ম ফেলে এসেছি। গাধাটাকে বাড়িতে নিয়ে একটা ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করবেন? বিয়ে দিয়ে দেব, একটা ভালো মেয়ে সন্ধানে আছে। মা বললেন, রঞ্জুর বিয়ে দেবেন? আমরা কেউ থাকবো না? এটা কোনো সুখের বিয়ে না, শাস্তির অংশ হিসেবেই বিয়ে। ভাত রান্না হলে আমাকে ভাত দাও, খাওয়া দাওয়া করে শাহজালাল সাহেবের মাজারে জিয়ারত করতে যাব। এতটা পথ হেঁটে এসেছেন, খাওয়া দাওয়ার পর শুয়ে বিশ্রাম করেন। নানাজান বললেন, মুখের উপর কথা বলবে না। মুখে মুখে কথা বলা আমার পছন্দ না। ভাত দিতে বলছি, ভাত দাও। মা তাড়াতাড়ি ভাত বাড়তে গেলেন। আমি গেলাম পুকুর পাড়ে। এই প্রচণ্ড শীতে বড় মামা গলা পর্যন্ত ডুবিয়ে পুকুরে বসে আছেন। মাথা কামানোর জন্য তাকে অদ্ভুত দেখাচ্ছে। পুকুরের চারপাশে প্রচুর লোকজন। তারা বিস্মিত হয়ে জিজ্ঞেস করছে, কি হয়েছে, বিষয় কি? ও ভাইজান, আপনার হয়েছে কি? মামা এইসব প্রশ্নের কোনো জবাব দিচ্ছেন না, তবে বড়ই বিরক্ত হচ্ছেন। এক বুড়ো লোক এর মধ্যে বলল, মনে হয় পাগল।
অনেকেই তাতে সায় দিল। কয়েকটা কুকুরও দেখলাম খুব মজা পাচ্ছে। মামার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করছে। একটা সাহসী কুকুর পানিতে নেমে সাঁতরে মামার দিকে খানিকটা গিয়ে ভয় পেয়ে ফিরে এলো। মামার জন্য আমাদের দুঃখের সীমা রইল না। আহা বেচারা। বড় মামা আমাদের শোকসাগরে ভাসিয়ে পরদিন ভোর ঠিক ৬টায় নানাজানের সঙ্গে হাঁটা পথে ময়মনসিংহ রওনা হয়ে গেলেন। বকুলাপা খুব কাঁদতে লাগল। বড় মামার জন্য তার খুব মায়া। তার ধারণা বড় মামা হচ্ছেন একজন মহাপুরুষ। কিছু কিছু ক্ষেত্রে রবীন্দ্রনাথের চেয়েও বড়। কারণ রবীন্দ্রনাথ চোখ বন্ধ করে হাতের ছবি আঁকতে পারতেন না, মামা পারেন। 15 দিনের দিন সিলেট মেইলে মামা চলে এলেন। তার মাথায় সামান্য চুল গজিয়েছে। মনে হয় এই কদিন তাকে ঘরবন্দি থাকতে হয়েছে, কারণ চেহারা ফর্সা হয়ে গেছে। দেখতে খুব সুন্দর লাগছে। গায়ে সিল্কের পাঞ্জাবি, পায়ে নতুন জুতা। তবে মামার চোখ দুটি বিষণ্ণ। ঘরে ঢুকেই মাকে কদমবুসি করতে করতে বললেন, আমার সর্বনাশ হয়ে গেছে বুবু। জোর করে বিয়ে করে দিয়েছে। আত্মহত্যা করব বলে ভেবেছিলাম। আত্মহত্যা হচ্ছে জীবনের কাছে পরাজয়, এই মনে করে আত্মহত্যা করিনি। তবে সম্ভাবনা পুরোপুরি উড়িয়েও দিচ্ছি না। মা বললেন, বিয়ে হলো কবে? গত পরশু। বিয়ের পর দিন প্রথম সুযোগেই পালিয়ে এসেছি। সে কি? মামা উদাস গলায় বললেন, সংসার আমার জন্যে না বুবু। এই কদিনে নতুন একটা কাব্যনাট্য লিখেছি। নাম জীবন দেবতা। অসাধারণ জিনিস। খাওয়া দাওয়ার পর পড়ে শোনাব। বউ কেমন? জানি না কেমন। বউ দেখিসনি? এই প্রসঙ্গটা রাখো তো বুবু, অসহ্য লাগছে। নাম কি বউয়ের? জানি না। নদীর নামে নাম, সুরমা কিংবা কুশিয়ারা কিছু একটা হবে। হু কেয়ার্স? এইসব তুচ্ছ বিষয় আমার কাছে জানতে চেও না তো। মামা শীষ দিতে দিতে নিজের ঘরের দিকে রওনা হলেন। ফিরে আসতে পেরে তার আনন্দের সীমা নেই। আমাদেরও আনন্দের সীমা নেই। অবশ্যই এই আনন্দ পরদিন বিকালে নিরানন্দে পরিণত হলো। নতুন করে রিহার্সেল শুরু হলে দেখা গেল আমরা সবাই পাঠ ভুলে গেছি। যেভাবে যা বলার কথা সেইভাবে বলতে পারছি না। বড় মামার মেজাজ সপ্তমে উঠে গেল। গম্ভীর গলায় বললেন, কান ধরে এই গাধাটাকে তোলতো, অসহ্য লাগছে। এই কদিনে সব খেয়ে বসে আছিস, যার যা মনে আসছে বলে যাচ্ছিস। আমরা নতুন উৎসাহে রিহার্সেল শুরু করলাম। বড়রা সবাই তাতে বিরক্ত হলেন। বাবা রাগি রাগি গলায় বললেন, এই গর্ধবটাকে কানে ধরে সকাল বিকাল দুবেলা উঠবোস করানো দরকার। বাড়িতে তো মনে হয় বাস করা যাবে না। নানাজান দেশ থেকে চিঠি লিখলেন মাকে। মামার আদেশে সেই চিঠি চুরি করে মামাকে পড়তে দিলাম। আমিও পড়লাম। বড়দের চিঠি পড়ে সাধারণত কিছু বোঝা যায় না। তারা সহজ কথা সহজভাবে লিখতে পারেন না, পেঁচিয়ে লেখেন। যাই হোক, নানাজান মাকে লিখেছেন।